কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ভালো ধারণা থাকতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর নলেজের ডেপথ আপনার যত ভালো হবে, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে তত ভালো করতে পারবেন। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ব্যাপারটাই হচ্ছে যে আপনি কত বেশি চিন্তা করতেছেন, আর ওই চিন্তাটা কত দ্রুত আপনি ইমপ্লিমেন্ট করতেছেন সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপার। তো দুটো অ্যাকচুয়ালি আপনি প্যারালালি চালাতে পারবেন। এমন না যে কোনো একটা শিখে তারপর আপনাকে একটা করতে হবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় দেখা যায় যে আমাদের যদি একটা মিনিমাম নলেজ না থাকে তাহলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারি না। তো আপনারা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই আসলে আজকে এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু প্র্যাকটিস শুরু করানো। তো পুরোটা দেখলে যে আপনি সব কিছু বুঝবেন তা কিন্তু না, কিছুটা বুঝবেন, বাট প্র্যাকটিস করলে হয়তো আরেকটু ভালো বুঝবেন। পুরো ভিডিওটা আসলে একটু স্পিডি, অর্থাৎ অলমোস্ট অনেক কিছু এখানে অ্যাড করে দেওয়া আছে। তো আপনারা এটা কাটে কাটে দেখবেন না, আপনারা পুরোটাই দেখবেন এবং দেখার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমার কোর্সের সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন, রান করবেন, একটু চেঞ্জ করে দেখবেন কি হয়। যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কমেন্ট করবেন। এইভাবে এখান থেকে আপনি লার্নিং করতে পারবেন। আমরা আজকে কোডফোর্সেসের একটা প্রবলেম সলভ করব এবং আপনাকে দেখাবো যে কীভাবে একদম জিরো নলেজ থেকে শুরু করে একটা প্রবলেম সলভ করা যায়, এবং এর জন্য আপনার মিনিমাম কি কি জিনিস জানতে লাগবে সি এবং সি প্লাস প্লাসে। প্রথমে কয়েকটা বিষয় ক্লিয়ার করে ফেলি। আমি এই টিউটোরিয়ালটি মূলত তৈরি করতেছি তাদের জন্য যারা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ইন্টারেস্টেড এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে চান। আমি এটাকে মূলত সি প্লাস প্লাস বলতেছি, বাট দেখা যাবে যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সি এর জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করব, বাট কিছু কিছু ক্ষেত্রে সুবিধা যেগুলো পাবো সেগুলোর জন্য আমি এখানে সি প্লাস প্লাস ইউজ করব। ওকে, তাহলে একদম শুরু করা যাক। তো কোডিং করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা আইডি, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সহজ ভাষা, যেখানে আমরা কোড করব, কোড করে কম্পাইল করব এবং রান করব সেই জিনিসগুলো। কম্পাইল রান এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে আমি যে কোডটা লিখলাম সেটা এক্সিকিউট করে দেখবো যে ঠিকমতো কাজ করতেছে কি করতেছে না। আচ্ছা, আমি এখানে কোডব্লকস ইউজ করতেছি। আপনারা codeblocks.org থেকে কোডব্লকস নামায় নেবেন, আর 4-5টা সফটওয়্যার মতো সেটাকে ইনস্টল করবেন, বা জাস্ট এতটুকু খেয়াল রাখবেন যে আপনি ঠিক কোডব্লকসটা নামিয়েছেন। আর যদি কোডব্লকস ইনস্টল করতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে আমি একটা ফাইল ওপেন করি, Ctrl+Shift+N দেব, এটা হচ্ছে শর্টকাট। এটাকে সেভ করতেছি। তো সেভ করতেছি intro.cpp দিয়ে। তো সিপিপি কেন? সিপিপি মানে হচ্ছে সি প্লাস প্লাস। তো সি এর সব কিছুই সি প্লাস প্লাস সাপোর্ট করে, তো আমরা এখানে যেন সিপিপি দিয়ে দেবো। এটাকে আমি সেভ করলাম। এখন আমি যে কাজটা করব সেটা হলো একটা কোড লিখব। তো আমি একটা কোড লিখেছি, এবার আমি এটাকে রান করি। এখানে বিল্ড এবং রান করব। এই যে রান করে আমাকে দেখাচ্ছে হ্যালো। এখন এটা অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা বলি। প্রথমটা হচ্ছে যে এখানে বিটস std++.h একটা জিনিস অ্যাড করছি। এই লাইনটা অ্যাকচুয়ালি করে কি, হেডার ফাইল অ্যাড করে। হেডার ফাইল কি? হেডার ফাইল হচ্ছে যে আমরা এখানে অনেক কিছু ইউজ করব যেটা অ্যাকচুয়ালি কাজটা আমি এখানে করব না। যেমন এখানে একটা জিনিস লেখা আছে সি আউট। সি আউট মানে হচ্ছে যে আমি কোনো কিছু কনসোলে দেখাবো, কনসোল আউট। এখন কনসোলে কিছু দেখাইতে গেলে আমাকে তো কিছু কাজ করতে হবে, কিছু কোড লিখতে হবে। ওইটার জন্য যে কোডটা সেটা হেডার ফাইলে লেখা থাকে, তো আমাকে জাস্ট ওই হেডার ফাইলটা অ্যাড করে দিতে হয়। তো এরকম প্রত্যেকটা কাজের জন্য দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট হেডার ফাইল থাকে। এটা যেটা করে কি, এটা সবগুলো হেডার ফাইলকে একসাথে অ্যাড করে দেয়। আরও বেশ কিছু কাজ করে, বাট এতটুকু জানলেই হবে। ওকে, ইউজিং নেমস্পেস std এটা কি? এটা আপাতত জানে রাখি যেটা আমাদেরকে দিতে হচ্ছে, বিকজ আমরা স্ট্যান্ডার্ড কিছু জিনিস এখানে ইউজ করব, যেমন সি আউট হচ্ছে স্ট্যান্ডার্ড জিনিসের মধ্যে পড়ে। আমি যদি এই জিনিসটা না দিতাম, আমি যদি এটাকে তুলে দেই এবং আমি যদি এখন এটাকে রান করার চেষ্টা করি, আমাকে এখানে দেখাবে যে একটা ইরর দেখাচ্ছে, সি ওয়ার্ড নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। বাট এইখানে আমি যদি std::সি আউট দেই, তখন আমাকে বলবে যে এই ENDL এরর দিচ্ছে। সো আমি এখানে
std::endl দিব এবং এটাকে যদি আমি রান করি তা দেখবো এখন রান হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই endl এবং এই cout এই দুটো যে আমি ইউজ করেছি এগুলোর কারণ হচ্ছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নেমস্পেসের ভিতর পড়ে। তো আমি যখন প্রথমেই বলে দিচ্ছি যে আমি স্ট্যান্ডার্ড নেমস্পেসটা ইউজ করতেছি তখন আমাকে আর এই জিনিসগুলো দিতে হবে না। ইন্টিজার মেইন এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন আমরা বলি, এবং এটা ইন্টিজার রিটার্ন করে। কাকে রিটার্ন করে বা কি রিটার্ন করে, কেন রিটার্ন করে এগুলো একটু পরে জানবো। এইখানে রিটার্ন 0 আমি দিয়েছি, 0টা হচ্ছে ইন্টিজার, এইটা হচ্ছে ইন্টিজার রিটার্ন করতেছে এই জন্য দিয়েছি। এখানে রিটার্ন 0টা দিতে হবে। এর মাঝখানে আমরা যা লিখবো সেটা হচ্ছে আমাদের মেইন কোড। তো এখানে আমরা একটা cout দিয়ে কিছু একটা লিখেছি এবং cout হচ্ছে কনসোলে কোনো কিছু প্রিন্ট করে, এবং আমি এখানে কোনো কিছু প্রিন্ট করতে বলছি। সেটা কি প্রিন্ট করতে বলছি? সেটা হ্যালো প্রিন্ট করতে বলছি, এই জন্য আমাকে কনসোলে হ্যালো দেখাচ্ছে। আর endl কি জিনিস? endl হচ্ছে ইন্ট লাইন। ইন্ট লাইন মানে হচ্ছে যে আমি হ্যালো লেখার পরে একটা নতুন লাইন সে অ্যাড করবে। অনেক কথাবার্তা শুনলাম, যদি কিছু না বুঝেন বোঝার দরকার নাই, জাস্ট প্রথমে এতটুকু কোড আপনারা লিখে রাখবেন এবং মনে রাখবেন যে এখন এই মেইন ফাংশনের ভিতর আমাদেরকে কোড লিখতে হবে, এবং সেই কোডটা আমি লিখে ফেলেছি এটা, এবং এটাকে আমি যখন রান করতেছি তখন আমাকে হ্যালো দেখাচ্ছে। তো আমরা প্রথমে একটু ডেটা নিয়ে আলোচনা করি। তো কম্পিউটারকে যখন আমরা কোনো কিছু দিয়ে কাজ করতে চাই, কম্পিউটার অ্যাকচুয়ালি করে কি? কম্পিউটার অ্যাকচুয়ালি ডেটা প্রসেস করে, অর্থাৎ এ জাস্ট হিসাব নিকাশ করে সব কিছু। যেমন ইন্টিজার, ফ্লোট, ডবল, ক্যারেক্টার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোট এবং ডবল এই দুটো হচ্ছে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। ফ্লোটের হচ্ছে একটু রেঞ্জ কম আর ডবলের হচ্ছে একটু রেঞ্জ বেশি। তো আমরা মূলত কাজ করব ডবল নিয়ে, আমরা ফ্লোট ইউজ করব না কখনো। ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার নিয়ে কাজ করে, অর্থাৎ ABCD নিয়ে কাজ করে। ইন্টিজার বা ডবলে কিন্তু ABCD কোনো স্পেস নাই, ক্যারেক্টারে আছে। ক্যারেক্টার ABCD বিভিন্ন ধরনের আমরা যে আলফাবেটগুলো ইউজ করি বা নিউমেরিক ভ্যালুগুলো ইউজ করি সেগুলো সব ক্যারেক্টারের মধ্যে পড়ে। ইন্টিজার ডাবল শুধু নাম্বার নিয়ে কাজ করে। তো এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরলাম যে এক্স এর ভিতরে আমি 5 রাখতে চাবো। তো আমি যখন x=5 বলতেছি, এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি 5 ডিক্লেয়ার করতেছি, এটা হচ্ছে নাম্বার, এবং আমাকে একটা বলে দিতে হবে যে এটা কোন টাইপের নাম্বার। তো আমি এখানে বলে দেবো ইন্টিজার এক্স। তো আমি যখন ইন্টিজার x=5 ডিক্লেয়ার করতেছি তখন আমার প্রোগ্রাম বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে, এ এখন ইন্টিজার টাইপের একটা ডাটা এখানে স্টোর করবে। পরবর্তীতে কিন্তু আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করতে পারি, বাট আমাকে সেটা ইন্টিজারই রাখতে হবে, আমি অন্য কিছুতে দিতে পারবো না, কারণ এ ইন্টিজার মান রাখার জন্য যে পরিমাণ জায়গা লাগার সে মেমোরিতে সেই পরিমাণ জায়গা রেখে দেবে। তো এখন আমি যদি এই এক্স এর মানটা প্রিন্ট করতে চাই তাহলে আমি লিখবো cout x, এবং এটাকে আমি যদি এখন রান করি তাহলে দেখবো যে আমার এই যে 5 আসছে। ওকে, এখন আমি এই এক্স এর ভ্যালুটা একটু বড় দেই। তো ধরলাম 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা জিরো দিয়েছি, এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে এখানে একটা জিনিস দেখবো যে যেটা আমি দিয়েছিলাম সেটা পাইনি, এবং এইখানে আমাকে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে ওভারফ্লো ইন কনভার্সন ফ্রম লং। ওকে, এইটার কারণ হচ্ছে আমি যখন ইন্টিজার বলতেছি, ইন্টিজার হচ্ছে খুব অল্প একটা জায়গা নেয়। তো আমি এখানে লং বলতে পারি, লং হচ্ছে ইন্টিজারের একটা বড় রূপ, অর্থাৎ একটু বেশি জায়গা নিবে। তো এটাকে আমি যদি এখন রান করি তাহলে দেখবো যে ঠিকই চলে এসেছে, যেটা চেয়েছিলাম সেটা ঠিকই চলে এসেছে। আচ্ছা, ইন্টিজারের জন্য আসলো না কিন্তু লং এর জন্য আসলো। এর কারণটা হচ্ছে লং হচ্ছে বেশি মান নিয়ে ক্যালকুলেট করতে পারে, এটা 10^15 to 16 টাইপের মান নিয়েও ক্যালকুলেট করতে পারে, কিন্তু ইন্টিজার পারে না। ইন্টিজার হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 10^8 to 9 নিয়ে কাজ করতে পারে।
তো যখনই আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন আমরা লং ইউজ করব, আর যখন আমাদের দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন আমরা ডবল ইউজ করব। তো এখন আমি যদি এখানে লং লিখে একটা দশমিক সংখ্যা দেই, 1.3 দিলাম, এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো 1 আসছে, অর্থাৎ দশমিক পার্টটাকে সে কেটে ফেলবে। তো আমি যদি কখনো লং ইউজ করে এর মধ্যে ডবল বা দশমিক সংখ্যা মান অ্যাড করতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের কিছু ডাটা লস হবে। তো এই জিনিসটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সি আউট দিয়ে আমরা যা কিছুই দেই না কেন সে সেটাকে প্রিন্ট করে দেখায়। আমি এখন কয়েকটা ভ্যালু নিই, একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার i ইকাল টু 5, ডবল d ইকাল টু 1.2, এবং ক্যারেক্টার যখন আমি লিখব c, এখানে আমাকে কোটেশন দিয়ে লিখতে হবে। তো কোটেশন দিয়ে আমি h লিখব, একটা ক্যারেক্টার h দিলাম, এটা হচ্ছে কোটেশনের মধ্যে। কোটেশনের মধ্যে কেন? কারণ হচ্ছে এটা আমার ক্যারেক্টার বোঝানোর জন্য আমরা কোটেশন ইউজ করি, একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য সিঙ্গেল কোটেশন। তো আমি যদি এখন তিনটাই প্রিন্ট করতে চাই তো প্রথমে দেবো i এর ভ্যালু আমি প্রিন্ট করতে চাচ্ছি, এরপর d এর ভ্যালু, এরপর c এর ভ্যালু আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো এটাকে আমি যদি এখন রান করি তাহলে এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে সেমিকলন দেইনি। ওকে, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পর আমাদেরকে সেমিকলন দিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পর আমাকে সেমিকলন দিতে হবে। এটাকে আমি যদি এখন রান করি তাহলে দেখবো 5, এরপর হচ্ছে 1.2 এবং h আসছে। আমি একটু যদি এটার সাথে মিলাই দেখাই আপনাদেরকে, এই 5টা হচ্ছে i এর ভ্যালু, এরপর হচ্ছে 1.2, এটা হচ্ছে d এর ভ্যালু, এরপর হচ্ছে h হচ্ছে c এর ভ্যালু। তো এর মাঝখানে কোনো স্পেস নাই, আমি একটু আপনাদেরকে স্পেস দিয়ে দেখাই। তো আমি যদি স্পেস দিতে চাই তাহলে আবার দিয়ে একটা স্পেস দিতে হবে, দেন d দিয়ে আবার একটা স্পেস দিতে হবে। তো এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো 5, 1.2 h আসছে। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং এটা সবুজ করা কেন? কারণ এটা হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ না, অর্থাৎ ইন্টিজার ডবল ক্যারেক্টার না, এটা হচ্ছে স্ট্রিং, হচ্ছে কাস্টমাইজ। এটা যেটা হয় কি, যেমন ক্যারেক্টার যেমন আমরা শুধু একটা ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, স্ট্রিংয়ে আমরা মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টারে একটা সিকোয়েন্স তৈরি করে কাজ করতে পারি। তো স্ট্রিং আমি এখানে এস দিলে এখানে আমি এখন হ্যালো দিতে পারবো। তো এইখানে আমাকে ডবল কোটেশন দিতে হবে কারণ এটা হচ্ছে স্ট্রিং, আর সিঙ্গেল কোটেশন দিতে হবে কারণ এটা হচ্ছে ক্যারেক্টার, আমরা মিক্সড করতে পারবো না। ওকে, তাহলে আমি যদি এখন এইখানে স্পেস দিয়ে এসটা প্রিন্ট করি তাহলে আমাকে একটা স্ট্রিংও দেখাবে। এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব 5, 1.2 h এবং হ্যালো, আমি এটা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু কমেন্ট নিয়ে আলোচনা করি। তো কমেন্ট হচ্ছে যে আমি যদি চাই কোনো কিছু একটা লিখবো যেটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করা দরকার নেই, যেমন আমি লিখতে চাই যে এখানে এই সি আউটটা প্রিন্ট করে, এবং আমি চাই না যে এই লাইনটা আসলে কম্পাইলার এক্সিকিউট করুক। তো আমি কি করব, এখানে ডবল স্ল্যাশ দিয়ে দেবো। ডবল স্ল্যাশ মানে হচ্ছে যে এটা এখন কমেন্টে চলে গেছে। তো আমি এখানে আরেকটা স্ল্যাশ দিতে পারি, আরেকটা স্ল্যাশ দিলে কোড ব্লকস একটু সুন্দর দেখায়। এটা এই কমেন্টটা আবার এক লাইনে কাজ করে, অর্থাৎ যে লাইনে লিখবো যে লাইনের শুরুতে ডবল স্ল্যাশ দেব, মানে ডবল স্ল্যাশ যেখানে দেব ওই লাইনে তারপরে কোনো ক্যারেক্টার আর এক্সিকিউট হবে না। কিন্তু আমি যদি এখানে লিখি যে দিস ইজ অ্যানাদার কমেন্ট, এই লাইনটা কিন্তু আমার কমেন্ট হচ্ছে না, তো এই লাইনটাকেও আমাকে আলাদাভাবে কমেন্ট করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট হচ্ছে একটা স্লেস দেওয়ার পরে আমি যখন স্টার্ট দিব এবং এই সবার শেষে আবার স্টার্ট দিয়ে একটা স্ল্যাশ দিব, তাহলে এই দুই লাইনই এখন কমেন্ট হয়ে গেছে। এটা এরকম করতে গেলে ওইখানে আমি এক্সট্রা একটা স্টার যদি দেই তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগে কোড ব্লকসে, অন্যান্য জায়গায় না। ওকে, তো আমি এখন যে কাজটা করব সেটা হলো এটাকে একটু কমেন্ট করে রাখবো, কারণ সি আউট হয়তো আমরা কিছু ক্ষেত্রে ইউজ করব, বাট প্রিন্টএফ দিয়ে আমরা অনেক সময় প্রিন্ট করে থাকি, এর কিছু সুবিধাও আছে। তো প্রিন্টএফ ফাংশনটার কাজ কি, প্রিন্টএফ দিলে
আমাকে এখানে একটা ডবল কোটেশন দিতে হয়। তো ডবল কোটেশন দেওয়ার পরে আমাকে যেটা করতে হয় সেটা হলো যে কি কি প্রিন্ট করব সেটা বলে দিতে হয়। তো এখানে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড দেই এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখবো যে এটা রান হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এর মাঝখানেও আমরা হচ্ছে ভ্যালু প্রিন্ট করতে পারি। তো ভ্যালু প্রিন্ট করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে লাগে সেটা হলো ইন্টিজারের জন্য %d, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ারটা কি একটু পরে বলবো। ডবলের জন্য হচ্ছে %lf, লং ফ্লোয়েড এটাকে আমরা বলি। ক্যারেক্টারের জন্য হচ্ছে %c এবং স্ট্রিংয়ের জন্য হচ্ছে %s। এইখানে একটা ব্যাপার আছে যে আমি যদি এইভাবে স্ট্রিং ডিক্লেয়ার করি, তখন আমাকে যে স্ট্রিংটা দিচ্ছি, ধরলাম যে s দিচ্ছি, তখন আমাকে লিখতে হবে s.c_str। এটা আমি যদি একটু সহজ করে আপনাকে বলি কেন, কারণ হচ্ছে এই স্ট্রিংটা হচ্ছে C++ এর এবং প্রিন্টএফ হচ্ছে সি প্রোগ্রামিং এর বা সি এর। তো এটাকে অ্যাকচুয়ালি সি এর স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমরা এই কাজটা করতে হয়। তো এটা আমরা এখনই দেখব। তো আমি যদি চাই যে এই i স্পেস d স্পেস c স্পেস s প্রিন্ট করতে, তাহলে সেটা কীভাবে প্রিন্ট করব? এখানে i এরপর স্পেস d এরপর স্পেস c এরপর স্পেস s আমাকে প্রিন্ট করতে হবে। তো এটাকে আমি যদি এখন রান করি, রান করে দেখা যাবে যে IDCS আসছে, বাট আমি কিন্তু IDCS চাইনি, আমি চাইছি যে i এর ভ্যালু 5 এবং d এর ভ্যালু প্রিন্ট করতে। তো জাস্ট এখানে IDCS প্রিন্ট করে ফেলেছে। তো যেটা হচ্ছে যে আমি যদি চাই যে এখানে i না, i এর যে ভ্যালুটা আছে সেটা থাকবে, তখন আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারটা কাজে লাগবে। তো আমি এখানে i এর জায়গায় লিখব %d। %d মানে হচ্ছে যে আমি এখানে একটা ইন্টিজার বা লং ভ্যালু দিব। কি দিব সেটা আমি এখনো বলি নাই। এরপর d এর জায়গা হচ্ছে %lf, এখানে আমি একটা ডবল দিব। %c এখানে আমি একটা ক্যারেক্টার দিব এবং %s এখানে আমি একটা স্ট্রিং দিব। এরপর আমাকে সিকোয়েন্স অনুসারে দিতে হবে যে কোনটাতে কি দেবো। প্রথমটাতে আমি দেবো i, পরেরটাতে আমি দেবো d, পরেরটাতে আমি দেবো c এবং পরেরটাতে আমি দেবো s। তো IDCS আমি এভাবে দেবো। তো এটাকে আমি এখন সেভ করলাম এবং আমি যদি এটাকে এখন রান করি, তাহলে দেখব i ঠিক আসছে 5, d 1.2, 1.2 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিরো আসছে। পাঁচটা জিরো আসছে কারণ ফ্লোয়েড যখন আমরা প্রিন্ট করতে চাই তখন দশমিকের পর 6টা সংখ্যা সে নিয়ে রাখে, বা ডবল ফ্লোয়েড সব ক্ষেত্রে। ওকে, সি হচ্ছে এইচ, এখানে এইচ দিয়েছি। এরপরে হ্যালোর জায়গায় হাবিজাবি কিছু একটা আসছে। ওকে, হাবিজাবি কিছু একটা আসছে কারণ আমি আগেই বলেছিলাম যে এই এসটা হচ্ছে C++ এর। তো এটাকে আমাকে লিখতে হবে s.c_str। তো এটাকে আমি এখন যদি রান করি, তাহলে দেখবো যে এই শেষে হ্যালোটা চলে আসছে। এইখানে একটা ব্যাপার হচ্ছে যে 1.2 এর পর এতগুলো জিরো আসছে। আমি যদি এতগুলো জিরো না চাই, আমি যদি চাই যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিব, সেক্ষেত্রে %lf এর আগে এবং lf এর মাঝখানে আমাকে 0.2 দিতে হবে। 0.2 মানে হচ্ছে দশমিকের পর 2 ঘর, 0.3 দেওয়া মানে হচ্ছে দশমিকের পর 3 ঘর ছিল। এটাকে যদি আমি এখন রান করি, তাহলে দেখবো যে দশমিকের পর 2 ঘর পর্যন্ত সে নিয়েছে। এরকম কিছু ফরম্যাটের কারণে আমরা আসলে প্রিন্টএফ ইউজ করি। তো প্রিন্টএফ এবং সিআউট আমরা পাশাপাশি ইউজ করব যখন আমরা প্রবলেম সলভ করব তখন। ওকে, তো আমি এটাকে একটু কমেন্ট করে রাখি। তো এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য। তো ইনপুটটা হচ্ছে কি? ইনপুট হচ্ছে যে আমার কনসোল থেকে কিছু একটা নিবে। এখানে হচ্ছে আমরা ফিক্সড করে একটা দিচ্ছি, সেটা প্রিন্ট করতেছে। বাট আমি যদি চাই আমার কনসোল ওপেন হবে, আমি কিছু একটা দিব, এরপর সেটা নিয়ে কাজ করব, তখন আমাদেরকে ইনপুটটা লাগে। তো ইনপুটের জন্য আমরা আসলে ইউজ করি সিন। এখন আমি যেটা করব, আমি আরেকটা ফাইল নিয়ে নেই পরেরটার জন্য। তো এটা আমি নিব হচ্ছে ইনপুট। তো আমার এটা লাগবে না। কনসোলে আমরা কোনো কিছু দেওয়াটাকে সেটা বলি আমরা ইনপুট। তো আমি যদি এখন এখানে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার x নিলাম এবং এর ভ্যালু আমি 5 করে দিলাম।
এবং আমি এটাকে প্রিন্ট করতেছি, এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো সে 5 দেখাচ্ছে। বাট আমি যদি চাই যে না, আমি এই 5টা এখানে ফিক্স করে দিব না, আমি কনসোল থেকে দিব, তখন আমাদেরকে ইনপুটে নিতে হয়। তো আমি ইন্টিজার এক্স নিলাম, মানে আমি একটা ইন্টিজার নিব, এরপরে আমি ইনপুট নেওয়ার জন্য লিখবো সি ইন এক্স। সি ইন এক্স কেন লিখবো? কারণ হচ্ছে এটা ইনপুট নিবে, তাই এখানে একটু দেখতে হবে সি ইনে হচ্ছে এক ধরনের অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং সি আউটে এক ধরনের অ্যাঙ্গেল ব্র্যাকেট। সি ইনে হচ্ছে গ্রেটার দেন দুইটা আর সি আউটে লেস দেন দুইটা, একটু মাথায় রাখতে হবে। ওকে, এটা যদি আমি এখন রান করি তো আমার কিন্তু এখানে প্রোগ্রামটা স্টপ হয়ে যায়নি। তো আমি এখানে 5 দিলাম এবং ইন্টার দিলাম, দেখলাম যে আমাকে আরেকটা 5 সে দিয়েছে। এই 5টা হচ্ছে যে এই সি ইনে যেটা আমাকে বলতেছে যে কিবোর্ড থেকে দাও, কিবোর্ড থেকে দাও, আমি কিবোর্ড থেকে দিলাম এবং কিবোর্ড থেকে যেটা দিলাম সেটা আমাকে এখানে প্রিন্ট করতেছে। ওকে, তো এইটাই হলো ইনপুট নেওয়ার ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইনপুটে আমরা শুধু নাম্বারই না, আমরা হচ্ছে ক্যারেক্টারও নিতে পারি, স্ট্রিংও নিতে পারি। তো আমরা এখন একটা স্ট্রিং নেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে লিখবো স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছে আমাকে এখানে ক্যারেক্টার নেবে। তো এটাকে যদি আমি এখন রান করি, রান করার পরে আমি এখানে হ্যালো দিলাম, দেখবো যে আমাকে সে হ্যালোই দেখাচ্ছে। আমি আবার রান করি, রান করার পর আমি যদি এখানে হ্যালো স্পেস ওয়ার্ল্ড দেই তাহলে দেখবো শুধু হ্যালো দেখাচ্ছে, ওয়ার্ল্ড চলে গেছে। ওয়ার্ল্ড চলে যাওয়ার কারণ হচ্ছে আমি যখন এই সি উইন্ডো ইউজ করতেছি তখন সে এক স্পেস পর্যন্ত নেয় বা নিউ লাইন পর্যন্ত নেয়। নিউ লাইন মানে হচ্ছে ইন্টার দেওয়া পর্যন্ত নেয়। তো হ্যালোর পর যখন সে স্পেস পেয়েছে তখন যেটা করেছে যে ওকে, আমার হ্যালো পর্যন্তই নিয়ে নিয়েছি, আমার বাকিগুলোকে আমি চিনি না। তো এখন তো আমার যদি পুরো লাইনটা নিতে লাগে ক্ষেত্রে আমরা গেট লাইন ইউজ করতে পারি। গেট লাইনটা কি লিখতে হয়? জাস্ট এখানে আমি লিখবো গেট লাইন, এরপর আমাকে যেটা ইনপুট নিচ্ছি সো সি ইন দিতে হবে, এরপর কোথায় দেবো সেটা এক্স। ওকে, আমি এখন যদি এটাকে রান করি, এখানে আমি যদি এখন লিখি হ্যালো স্পেস ওয়ার্ল্ড এবং ইন্টার দিই তাহলে দেখবো হ্যালো ওয়ার্ল্ড পুরোটাই চলে আসছে। তো পুরোপুরি লাইন আমরা নিতে গেলে আমরা যেটা করবো গেট লাইন দিয়ে নেব। আর যদি দেখা যায় যে না আমার স্পেস পর্যন্ত লাগতেছে, জাস্ট একটা ওয়ার্ড থাকবে, মাঝখানে কোনো স্পেস থাকবে না, তাহলে আমরা জাস্ট এমনি সি ইন দিয়ে নিতে পারি। তাহলে আমি একটা কাজ করি, আমি একটা ছোট প্রোগ্রাম নেই যেটা হচ্ছে একটা নেম ইনপুট নেবে, এরপর হচ্ছে একটা এজ ইনপুট নেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন আমি এটাকে একটু সেভ করি, সেভ করে এটাকে ভেরিয়েবল দিই। তো আমি এখানে স্ট্রিং নেম দিচ্ছি। নেম দিচ্ছি কেন? কারণ বুঝতে সুবিধা হচ্ছে যে নেমটা হবে একটা স্ট্রিং এবং ইন্টিজার হবে এজ। ভেরিয়েবলের নামগুলো এরকম একটু মিনিংফুল হওয়াটা উচিত, এতে কোড করতে সুবিধা হয়। আবার ভেরিয়েবলের নেম কিন্তু আমরা যে কোনো কিছু দিতে পারবো না। ভেরিয়েবলের নেমের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে প্রথম যে ক্যারেক্টারটা হবে সেটা মাস্ট বি আলফাবেটিক হইতে হবে। নেমের শুরুতে আমরা কোনো সংখ্যা ইউজ করতে পারবো না, অর্থাৎ এখানে 1 নেম এরকম দিতে পারবো না বা 1M এরকম দিতে পারবো না। শুরুটা হইতে হবে কোনো আলফাবেটিক নাম্বার দিয়ে। তো এটা আমার এ বড় হাতের এ হইতে পারে বা ছোট হাতের এ হইতে পারে, কোনো সমস্যা নেই। এবং এরপরে আমরা ভিতরে নাম্বার ইউজ করতে পারবো, 1 2 3 ভিতরে ইউজ করতে পারবো, বাট প্রথমটা পারবো না। আরও কিছু নিয়ম আছে, বাট এতটুকু জানলেই হবে। তো ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে আমরা শুরুতে কোনো ডিজিট ইউজ করতে পারবো না, শুরুতে আমাকে আলফাবেটিক কোনো কিছু দিয়ে শুরু করতে হবে এবং এরপরে আমরা নাম্বার ইউজ করতে পারি। আর একটা জিনিস আমরা ইউজ করতে পারি ভিতরে, সেটা হচ্ছে যে আন্ডারস্কোর। আন্ডারস্কোর আমরা শুরুতে ইউজ করতে পারি। তো শুরুতে আন্ডারস্কোর নেম দিলেও আমার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখানে জাস্ট দেবো নেম এবং ইন্টিজার এজ। তো আমি ইনপুট নিব প্রথমে নেম এবং এরপরে এজ। তো আমি এখানে লাইন নিচ্ছি, ধরলাম নেম দিলাম, এরপর আমি সি ইন করে এজটা নিলাম। তো সি আউট করবো কি, নেম আর এজটা করব। তো এখানে আমি দেবো যে নেম এবং একটা স্পেস এজ। ওকে, শেষে একটা ইএনডিএল দিতে পারি। ইএনডিএল মানে হচ্ছে একটা নিউ লাইনে সে নিয়ে যাবে। তো এটাকে আমি যদি এখন রান করি, ওকে সি ইন এজ এখানে এরর দেখাচ্ছে, এটা হবে সেমিকোলন হবে। সেমিকোলন দিতে ভুল করা যাবে না। রান করি,
সো এখানে নেম দেবো, ধরলাম ABC একটা নেম দিলাম এবং এজ ধরলাম 12 দিলাম। যদি রান করি তাহলে দেখা যাচ্ছে যে সে আরও কিছু নেওয়ার জন্য ওয়েট করতেছে। ওকে, আমি দিলাম, ইন্টার দেই, ABC 12 এরপর 0 দেখাচ্ছে। কেন? কারণটা হচ্ছে আমরা এইখানে গেট লাইন করে নিয়েছি। গেট লাইন করলে কী হবে, সে প্রথমে পুরো লাইনটা সে নিয়ে নেবে। এই জিনিসটা আবার এরকম হতো না যদি আমি এভাবে ইনপুটে নিতাম, ABC নিতাম, এরপর ইন্টার দিতাম, এরপর 12 দিতাম, তাহলে আবার এরকম ঝামেলাটা হতো না। তো প্রথমে যেহেতু আমরা একটা স্ট্রিং নিতে চাচ্ছি, তো এটাও আমাকে সি ইন করে স্ট্রিংটাই নিতে হবে। তো সি ইন করে আমি আগে নেম নিব, এরপর সি ইন করে আমি এজ নিব। এবার আমি যদি এটাকে রান করি, তো এখানে আমি যদি ABC দেই এবং 12 দেই, তাহলে ABC 12 দেখাচ্ছে। আমরা দুইটাকে কিন্তু একসাথে ইনপুটে নিতে পারি, প্রথমে নেম এরপর এজ, এভাবে নিতে পারি। তাহলে প্রথমে সে যে ইনপুটে নেবে সেটা নেমে যাবে, এরপর একটা যাবে এজে। রান করি, ABC 1 2। তো এখন আমরা কিছু অপারেশনাল কাজ করব। তো এটাকে আমি এখন একটু সেভ করি, সেভ ফাইল এজ অপারেটর। আমরা একটু অপারেটরের কাজ দেখি। আমরা এর মধ্যে ইকুয়াল অপারেটরের কাজ দেখেছি। ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা। তো আমি যখন a = 5 দিচ্ছি, তখন কি করতেছে, এর মধ্যে 5 অ্যাসাইন করতেছে, এটাকে আমাকে ইন্টিজার দিয়ে দিতে হবে। আমরা বিভিন্ন ধরনের এরিথমেটিক অপারেশন ডাইরেক্টলি এখানে করতে পারি। এরিথমেটিক অপারেশন হচ্ছে প্লাস, মাইনাস, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনকে এখানে স্টার দেওয়া হয়, ডিভিশন, ডিভিশন ভাগ, আরেকটা হচ্ছে মডুলার ডিভিশন। তো এখানে আমি যদি ডাইরেক্টলি সি আউট দিই, দিলাম যে 5 + 6 দিলাম, এরপর ENDL দিলাম, ইনলাইন, মানে 5 আর 6 অ্যাড করলে কি হবে এটা আমাকে এখানে দেখাবে। আমি যদি এটাকে রান করি 11 দেখাবে। ওকে, আমি আরও বাকিগুলো করে ফেলি। 5 - 6 দিলাম, 5 মাল্টিপ্লিকেশন 6 দিলাম, 5 ডিভিশন 6 হচ্ছে। তো এটা একটু ঠিক করে লিখি, যেটা ধরলাম যে 6 ডিভিশন 3 দিলাম, দেন 6 মডুলার ডিভিশন ধরলাম এটা 4 দিলাম। তো এই কয়েকটাই আমরা দেখি। এটাকে যদি আমি এখন রান করি, তাহলে একটু দেখি, প্রথমটা 5 + 6 11, ঠিক আছে। 5 - 6 - 1 এটা ঠিক আছে। 5 × 6 30, ঠিক আছে। 6 / 3 2, ঠিক আছে। 6 মডুলার ডিভিশন 4 2, এটাও ঠিক আছে। মডুলার ডিভিশন হচ্ছে ভাগশেষ, 6কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, ভাগশেষ থেকে 2। ওকে, এখানে আমি যদি 3 এর জায়গায় 4 দিতাম, তাহলে কি হতো, 1.5 হয় কথা, কিন্তু এখানে 1 আসছে। 1 আসছে কেন? কারণ আমি ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করছি, তাই হচ্ছে আমার ভাগফলটাও ইন্টিজার আসছে। তো এটা যেটা করতে হয়, যে কোনো একটাকে আমি যদি ফ্লোট করে দিতাম, ধরলাম যে 6.0 করে দিতাম, তাহলে আমি এখানে দশমিক মান পেতাম। এই যে 1.5 এখন পাচ্ছি। তো এইভাবে একটু ইন্টিজারের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হয়। ওকে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর আমাদের গেল। ওকে, এটা হলো বেসিক অ্যারিথমেটিক অপারেটর। তো এটা দিয়ে আমরা সাধারণ ম্যাথ টাইপের কাজকর্ম করতে পারি, যেমন 5কে 2 দিয়ে যোগ করলে কি হয়, এরকম। ওকে, এখন আমরা একটা প্রোগ্রাম করব, যেটা হচ্ছে দুটো ইন্টিজার ইনপুটে নেব এবং আউটপুটে তাদের যোগফল দেখাবো। ওকে, এই কাজটা আমি এখানে করে ফেলতে পারি। দুটো ইন্টিজার নেব। সো ইন্টিজার আমি নিচ্ছি এখানে x, y, জাস্ট ডিক্লেয়ার করলাম। আমার এলো মান এখন দিতে হবে না, কারণ মান আমি ইনপুটে নেব। তো আমি এখানে সিন করে নেব, x এবং y দুটো আমি ইনপুটে নেব এবং আমি প্রিন্ট করব x + y। তো এখানে আমি x + y দেব। ওকে, রান করলাম। এখানে আমার ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে। তো 2
স্পেস 3 দিলাম, তাহলে আমাকে 5 দেখাবে। আমি এটাকে ইন্টার দিয়েও ইনপুটে নিতে পারতাম। আমি যদি এটাকে আবার রান করি, টু ইন্টার 3 আমাকে 5 দেখাবে। আমি আরেকটা নতুন ফাইল খুলি, এটা হচ্ছে condition.cpp। আমরা এখানে কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। কন্ডিশন নিয়ে কাজ করা বলতে, ধরলাম একটা সংখ্যা আমি ইনপুটে নিচ্ছি, সেই ইনপুটটা জোর হইলে আমাকে একটা জিনিস দেখাবে, বিজোড় হইলে আমাকে একটা জিনিস দেখাবে, এরকম কাজ করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে দুইটা নতুন ওয়ার্ড সম্পর্কে আমাকে জানতে লাগে। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইলস। ইফ মানে হচ্ছে যে যদি এই জিনিসটা হয়, তো এই জিনিসটা কোনটা, একটা কন্ডিশন যদি সত্য হয়। একটা কন্ডিশন কিভাবে আমরা দিব সেটা এখন আমরা দেখি। তো ইফ দেওয়ার পরে আমাকে এইখানে একটা কন্ডিশন দিতে হয়, এবং কন্ডিশন যদি হয় এরপর এই যে ব্র্যাকেটের ভিতর আমাকে এখানে আমার প্রোগ্রাম লিখতে হয়, কোড লিখতে হয়। যদি এটা সত্য হয় তাহলে হইলো, আমি যদি চাই যে মিথ্যা হলে কিছু লিখবো, বা এই জিনিসটা সত্য না হয় তাহলে অন্য কিছু লিখবো, লিখলে লিখতে পারি, না লিখলে না লিখতে পারি। আর যদি লিখতে চাই তাহলে সেটা আমাকে লিখতে হবে এলসের ভিতরে। এখন যে ব্যাপারটা হচ্ছে, এই কন্ডিশনটা আমরা কিভাবে বুঝতে পারবো, বা এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি মিন করে। কন্ডিশনটা অ্যাকচুয়ালি মিন করে সত্য বা মিথ্যা। সত্য কি জিনিস, মিথ্যা কি জিনিস। যদি আমি বলি যে 5 6 থেকে বড় কিনা, এটা একটা কন্ডিশন। তো আমি বলে দিলাম 5 6 থেকে বড়, তখন আপনার মনে হবে যে না 5 6 থেকে বড় না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তার মানে আমাকে এখানে একটা স্টেটমেন্ট দিতে হবে, এবং স্টেটমেন্টটা যদি সত্য হয় দ্যাট মিনস হচ্ছে এই জিনিসটা সত্য, আর স্টেটমেন্টটা যদি মিথ্যা হয় তাহলে জিনিসটা মিথ্যা। স্টেটমেন্টটা কীভাবে দেওয়া যায় সেটা জানার জন্য আমাদেরকে কিছু অপারেটর সম্পর্কে জানতে লাগে। এটাকে একটু কমেন্ট করি, একটু পরে আসবে এখানে। সেই অপারেটরগুলোকে আমরা রিলেশনাল অপারেটর বলি। রিলেশনাল অপারেটর মানে হচ্ছে যে দুইটার মধ্যে কি রিলেশন সেটা বের করা। তো ধরলাম 5 এবং 6, এই 5 এবং 6 কি, 5 হচ্ছে 6 থেকে ছোট, আমরা লেস দেন গ্রেটার দেন এই জিনিসগুলো জানি। এখন এই জিনিসটা যদি হয় তাহলে এটা হচ্ছে সত্য। আমি যদি ভুল করে এটা বলে ফেলি যে 5 গ্রেটার দেন 6, তার মানে এটা হচ্ছে মিথ্যা। আমাদের এই জিনিসটা লাগে। তো রিলেশনাল অপারেটরগুলো কি কি, রিলেশনাল অপারেটরগুলো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল এবং নট ইকুয়াল। লেস দেন আমরা জানি ছোট কিনা সেটা চেক করে, গ্রেটার দেন বড় কিনা চেক করে, লেস দেন ইকুয়াল হচ্ছে ছোট বা সমান কিনা চেক করে, বড় বা সমান কিনা চেক করে, আর ইকুয়াল ইকুয়াল হচ্ছে সমান কিনা সেটা চেক করে। ইকুয়াল হচ্ছে অ্যাসাইন করা, আর ইকুয়াল ইকুয়াল হচ্ছে সমান কিনা সেটা চেক করা, এবং নট ইকুয়াল হচ্ছে কিনা সমান কিনা সেটা চেক করে। ওকে, এখন আমি এই জিনিসটাকে একটু লেভেল করি। এখন আমি যদি একটা কাজ করি, কন্ডিশনে বললাম এক্স এবং ওয়াই আমি জানি না, এক্স লেস দেন ওয়াই। এই কন্ডিশনটা যদি সত্য হয় তার মানে কি, এক্স হচ্ছে ওয়াই এর থেকে ছোট, তাহলে আমি ধরলাম যে সব থেকে ছোট মানটা প্রিন্ট করব। তো এখানে আমি সি আউট করে দিলাম এক্স, আর যদি না হয় তাহলে আমি সি আউট করে দিলাম ওয়াই। তো এটা কেন করলাম, কারণ এখানে আমি বলতেছি যে এক্স যদি ওয়াই এর থেকে ছোট হয় তাহলে তুমি এক্স প্রিন্ট করো, আর যদি না হয় তাহলে তুমি ওয়াই প্রিন্ট করো। যদি ছোট না হয় তাহলে বড়, তাহলে এক্স এখানে বড়, তাহলে আমার ছোটটা হবে কি কত, ওয়াই, সে তাহলে ওয়াই এখানে প্রিন্ট করবে। এখন এক্স এর মান আর ওয়াই এর মান আমি জানি না, ঠিক আছে, তাহলে আমি এখন এক্স আর ওয়াই এর মান নিব। কিভাবে নেব, ইনপুট থেকে নিব। আপনারা এমনিও নিতে পারেন। তো আমি এখানে ইন্টিজার এক্স কমা ওয়াই দিলাম, এবং আমি ইনপুটে নেব। তো সি ইন এক্স ওয়াই সেভ করলাম, এবং এটাকে যদি আমি এখন রান করি, এখানে একটা এরর দেখাচ্ছে, এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি আমি। এটা হয় রান করলাম। ওকে, দুইটা সংখ্যা ইনপুট নিতে বলতেছে, আমি 3 দিলাম 4 দিলাম, 3 আসছে। ওকে, এটা আমি যদি এখন রান করি, 4 দিলাম 3 দিলাম, এবারও 3 আসছে। প্রথমটা ছোট দেই বা পরেরটা ছোট দেই এটা ব্যাপার না, যেটা ছোট এ সেটাই প্রিন্ট করবে, এটার কাজ হচ্ছে সেটা। এটাকে আমি একটু আমি যদি বের করতে চাই যে একটা সংখ্যা
জোড় কিনা সেটা কীভাবে বের করব? জোড় সংখ্যা আমরা খুব ভালো করে জানি। জোড় সংখ্যা হচ্ছে আমরা যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ 0 হয় তাহলে সেটা জোড়। তাহলে আমি একটা ইনপুটে নেব এবং ইনপুট নিয়ে সেটা হচ্ছে আমার জোড় কিনা সেটা বের করব। এটা বের করব কীভাবে? আমি একটা ফাইল নিচ্ছি, সেভ এস, এখানে ইভেন আন্ডারস্কোর অড প্রিন্ট করব। আমি একটা সংখ্যা নেব, সেটা হচ্ছে ইভেন না অড সেটা বের করতে হবে। ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে হচ্ছে বিজোড়। তো এটার জন্য আমাকে কি করতে হবে? একটা ইন্টিজার নিতে হবে। নিলাম, আমি ধরলাম যে এখানেই আমি এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছি, ধরলাম এক্স এর ভ্যালু 3 দিয়ে দিলাম। এটা আমি একটু পরে নিব। তো আমাকে চেক করতে হবে যে এক্সটা হচ্ছে ইভেন কিনা। তো এক্স পার্সেন্ট 2, এক্সকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যত হয় এটা কত হবে? 0। ইকুয়াল ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিলেই কিন্তু ধরা। ঠিক আছে, ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ইকুয়াল মানে হচ্ছে সমান কিনা সে চেক করে। তার মানে হচ্ছে আমি এক্সকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষটা হবে সেটা 0 কিনা সেটা চেক করতেছি। যদি 0 হয় তাহলে এটা হচ্ছে আমার ইভেন, আর যদি না হয় তাহলে চট। আর কি, সেভ করি এবং এটাকে যদি আমি এখন রান করি, রান করলে 3 দেখাবে এখানে আমার অড। ওকে, আমি যদি এই 3 এর জায়গায় 2 করে দিই এবং এটাকে যদি রান করি তাহলে দেখাবে ইভেন। ওকে, আমি যে ইনপুট নিতে পারি, তো ইনপুট কোন জায়গায় নেব? যেখানে হচ্ছে আমি ফিক্স করে মানটা দিয়েছি সেই জায়গায়। তো এই সিএন দিলাম এক্স। তো এটাকে আমি যদি এখন রান করি, 3 দিলাম অড, আবার রান করি 8 দিলাম ইভেন। তো আমি আরেকটা প্রবলেম নিয়ে এখন ডিসকাস করব, একটু নতুন প্রবলেম, সেটা দিয়ে আমরা ইফ এলস এর একটু অ্যাডভান্স সম্পর্কে জানব। তো পজিটিভ নেগেটিভ সিপিপি দিয়ে আমি সেভ করেছি। এটার কাজ হচ্ছে যে একটা ইন্টিজার আমরা ইনপুটে নেব এবং আমি বের করব যে সেটা পজিটিভ না নেগেটিভ তা। যদি পজিটিভ দেই তাহলে সেটা পজিটিভ এবং নেগেটিভ যদি দেই তাহলে সেটা নেগেটিভ। ওকে, তাহলে এটা আমরা খুব সহজে করতে পারি যে ইফ আমরা চেক করব এক্স ইজ লেস দেন, যদি আমার 0 হয় তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ। সো আমি এখানে দিব সি আউট নেগেটিভ দিলাম মাইনাস বি, আর আমি এখানে ইলস দিতে পারি সি আউট পজিটিভ। ওকে, তো আমি যদি এটাকে এখন রান করি, 5 দিলাম, আমাকে পজিটিভ দেখাচ্ছে, আবার রান করি, -3 দিলাম, আমাকে নেগেটিভ দেখাচ্ছে। কিন্তু হোয়াট অ্যাবাউট 0? আমি যদি এখানে 0 দেই তাহলে আমাকে দেখাচ্ছে পজিটিভ, বাট এটা অ্যাকচুয়ালি পজিটিভ দেখানোর কথা না, কারণ 0 কিন্তু পজিটিভ না, 0 হচ্ছে পজিটিভও না নেগেটিভও না, 0 মাঝখানে থাকে। তো এখন 0-র জন্য যদি এমন হয় যে আমরা চাই যে না 0 আমাকে 0 দেখাবে আর বাকি পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ দেখাবে, তো এটা কীভাবে সলভ করতে পারি? এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইলসের জায়গায় আমি ইলস ইফও ইউজ করতে পারি। ইলস ইফ মানে হচ্ছে আমি একটা কন্ডিশন দিয়েছি এবং এটা ঠিক অপোজিট না, বাট আরও একটা কন্ডিশন দিব। তো ইফ আর ইলসের যে ব্যাপারটা ছিল যে আমি একটা কন্ডিশন দিয়েছি, এটা সত্য হলে একটা হবে, মিথ্যা হলে একটা হবে। আর ইলস ইফ এর যেটা ব্যাপারটা, এটাকে লেডার বলা হয়। লেডার বলা হয় এই কারণে, কারণ আমি একটা শর্ত দিয়েছি, এটা যদি সত্য না হয় তাহলে আমি আরেকটা শর্ত দিব, ওটা সত্য না হলে আমি আরেকটা শর্ত দেবো, এরকম করে চলতে থাকবে। আর শেষে হচ্ছে যে যতগুলো শর্ত দিয়েছি কোনোটাই সত্যি না হলে সেক্ষেত্রে একটা ইলস। যেমন এখানে আমরা জাস্ট একটা শর্ত দিয়েছি যে এক্স লেস দেন 0 কিনা, এক্স লেস দেন 0 যদি হয় তাহলে হচ্ছে যে আমি সেটা নেগেটিভ বলতেছি। আবার আমি শর্ত দিব যে এক্স আমার গ্রেটার দেন যদি 0 হয় কিনা, যদি এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ। এখন আমি যদি রান করি, তাহলে আমি যদি 5 দেই তাহলে আমাকে পজিটিভ দেখাবে, রান করি -2 দেই তাহলে নেগেটিভ দেখাবে, এবং আবার রান করি, আমি যদি 0 দেই তাহলে আমাকে কিছু দেখাবে না। মানে 0 ক্ষেত্রে যে পজিটিভ নেগেটিভ দেখাচ্ছিল
বা জিরো ক্ষেত্রে যে পজিটিভ দেখাচ্ছিল সেই প্রবলেমটা আমার চলে গেছে। তো এখন আমি এখানে ইলস দিয়ে দেবো যে সি আউট 0, তার মানে হচ্ছে এখন 0 ক্ষেত্রে আমাকে 0 দেখাবে। এটাকে যদি আমি এখন রান করি 0 দিলাম, তাহলে আমাকে এখন 0 দেখাচ্ছে। এটা আমরা আরেকভাবে সলভ করতে পারতাম, সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস দিয়ে। নেস্টেড মানে হচ্ছে যে আমার একটা ইফের ভিতর আবার ইফ এলস থাকবে। তো আমার এখানে ব্যাপারটা কি হচ্ছে যে নেগেটিভ থাকবে, এরপর 0 থাকবে, এরপর পজিটিভ থাকবে। তো এখন আমরা যেটা করেছি যে নেগেটিভ একটা কন্ডিশনের মধ্যে দিয়েছি, পজিটিভ একটা কন্ডিশনের মধ্যে দিয়েছি, আর বাকি যেটা ছিল সেটা তখন 0, এই জন্য ইলসের মধ্যে 0 দিয়েছি। বাট এখন আমরা যেটা করতে পারি যে এই 0 সহ এই প্লাস ভিটাকে আমি একটা কন্ডিশনের মধ্যে নিয়ে যাব আর নেগেটিভটাকে আলাদা করে ফেলবো। আবার এইটাকে আমি আবার 0 আর মাইনাস ভি দুটাকে ভাগ করব, মানে ধাপে ধাপে আমি ভাগ করব, সেটাও করতে পারি। তো কীভাবে করব? প্রথমে আমি যেটা বললাম যে নেগেটিভটাকে রাখবো এক জায়গায় আর পজিটিভটাকে আমি ডিফাইন করে ফেলবো। তো আমি ইফ দিব ইফ এক্স লেস দেন 0, তাহলে আমি এখানে দেবো যে সি আউট হচ্ছে নেগেটিভ মাইনাস ভি। ইলস দিলে আমি এখানে পজিটিভ বলতে পারবো না, কারণ এখানে হচ্ছে 0 আছে প্লাস পজিটিভও আছে। এইখানে আমি আবার কন্ডিশন দেবো যে ইফ এক্স ইকুয়াল 0, যদি এক্স যদি 0 হয় তাহলে আমি প্রিন্ট করব 0। ইলস আমি প্রিন্ট করব পজিটিভ। ওকে, একটু চিন্তা করলে আপনারা বুঝে ফেলবেন যে এটা কিভাবে কাজ করে। তো এটাকে আমি যদি এখন রান করি 5 দিলাম, আবার রান করব 6 দিলাম, ওকে, আবার রান করি -3 দিলাম, আবার রান করি 0 দিলাম। ওকে, সবগুলোর জন্য মোটামুটি ঠিক আসছে আমার। এখন আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নামেও একটা অপারেটর সি এবং সি প্লাস এর মধ্যে আছে। এটার কাজ হচ্ছে যে 1 বাড়ানো বা 1 কমানো। তো এটা হচ্ছে এইভাবে লিখতে হয়, এক্স প্লাস প্লাস ওর প্লাস প্লাস এক্স, বা এক্স মাইনাস মাইনাস ওর মাইনাস মাইনাস এক্স। তো এই দুটোরই কাজ হচ্ছে যে এই প্লাস প্লাস যখন দেবো তার মানে হচ্ছে এক্সের সাথে 1 বাড়ানো, আর মাইনাস মাইনাস যখন দেবো তখন হচ্ছে এক্সের সাথে 1 কমানো। তো আমরা একটু দেখে ফেলি এটা কীভাবে করতে হয়। তো ধরলাম এক্স ইকাল টু 5, এরপর আমি এক্স প্লাস প্লাস করলাম। তো এখন আমি যদি এখানে আউটপুটে দেই এক্সের ভ্যালু দিলাম, একটা ENDL দিচ্ছি, ইনলাইন দিচ্ছি নতুন লাইনে আসার জন্য। আবার এখানে এক্স মাইনাস মাইনাস দিব, আবার এটাকে প্রিন্ট করে ফেলি, এক্স ENDL দিলাম। এবার এটাকে যদি আমি এখন রান করি, আচ্ছা এখানে সেমিকোলন দিতে হবে, রান করলাম, তাতে প্রথমে 6 আসছে, পরে 5 আসছে। এর কারণ হচ্ছে এক্স এর ভ্যালু 5 ছিল, এক্স প্লাস প্লাস করেছি 6 হয়েছে এবং 6 প্রিন্ট করেছে। এরপর এক্স মাইনাস মাইনাস দিয়েছি, সেটা 5 হয়ে গেছে এবং সেটা এখানে 5 প্রিন্ট করেছে। আবার প্লাস প্লাস এক্স দিলেও কিন্তু সেম কাজ করতো, এক্স প্লাস প্লাস আর প্লাস প্লাস এক্স অলমোস্ট সেম কাজ করে, বাট এখানে একটা ছোট ডিফারেন্স আছে। একটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিন। এখন আমরা একটু ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে লুপ। লুপ হচ্ছে সেম কাজ আমি বারবার করে করব। তো 3টা জিনিস আমাদেরকে জানতে লাগে, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে ইন্টারভাল। তো হচ্ছে আমি কোথা থেকে শুরু করতে চাই, কতদূর পর্যন্ত যেতে চাই এবং কয় স্টেপ পর পর যেতে চাই। তো এটা হচ্ছে লুপ। যেমন ধরলাম আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে এবং
প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করতেছি, তাহলে আমি 1 এর পর 2 প্রিন্ট করবো, 2 এর পর 3 প্রিন্ট করবো, 3 এর পর 4 প্রিন্ট করবো। তো এখানে আমি প্রিন্টের কাজটা কিন্তু আমি বারবারই করতেছি, বাট প্রত্যেকবার ডিফারেন্ট কিছু প্রিন্ট করতেছি। তো আমি 10 বার প্রিন্ট 1 2 3 4 না লিখে আমি একবারে করতে পারি। তো কিভাবে, আমি যদি প্রথমে সি আউট দিলাম, ধরলাম যে 1 দিলাম, এখন এখানে হচ্ছে আমি 1 প্রিন্ট করতেছি। তো এই 1টা আমি এখানে ধরলাম যে 6 বার প্রিন্ট করতেছি, 1টা আমি 6 বার প্রিন্ট করলাম, এটা রান করলাম, এখানে আমি 6 বার এই 1টা আমি প্রিন্ট করছি। তো এই কাজটা আমি যদি করতে চাই লুপ দিয়ে, তাহলে আমি করতে পারি, কারণ আমি সেম কাজ বারবার করতেছি। তো সেম কাজ বারবার যেখানে, সেখানে আমরা লুপ ইউজ করতে পারি। তো এখানে যদি 6 বার করতেছি, তাহলে আমাকে লুপে লিখতে হবে 4, আমি এখানে একটা ইন্টিজার নিয়ে নিলাম, i ইকুয়াল টু 1, আমি 1 থেকে শুরু করতেছি, i লেস দেন ইকুয়াল টু 6, আমি 6 পর্যন্ত যাব, এবং i প্লাস প্লাস মানে i এর মান 1 করে বাড়াচ্ছি, এবং আমি এখানে প্রিন্ট করব এই যে একটা, এই কাজটা আমার 6 বার করবে। এটাকে যদি আমি রান করি, তাহলে দেখবো যে 6 বার 1 প্রিন্ট করেছে। তো এটাই হচ্ছে লুপের কাজ। তো এখানে i ইকুয়াল টু 1 মানে কি, 1 মানে হচ্ছে 1 থেকে শুরু করেছি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ইন্টিজার i যে এখানে ডিক্লেয়ার করেছি, এটা আবার i এর পরে কাজ করবে না। তো আমি যদি এখানে আবার সি আউট i দিতে চাই, এটা কাজ করবে না, কারণ হচ্ছে এটা এর ভিতরেই কাজ করে শেষ হয়ে যাবে। এটাকে যদি আমি এখন রান করি, এখানে বলবে i ডিক্লেয়ার করা নেই। তো যদি চাই যে বাইরে ওটাকে নিয়ে কাজ করবো, তাহলে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো এটা আমি তুলে দিলাম। তো এখানে যেটা হয়েছে, আমি 1 থেকে শুরু করেছি, 6 পর্যন্ত যাব, তাহলে এবং 1 ঘর পর মানে প্লাস প্লাস করে মানে কি, 1 পর 1 বাড়াবো 2 হয়ে যাবে, 2 এর পর আবার 1 বাড়াবো 3, তাহলে প্রত্যেকবারই যাচ্ছে আমার। তাহলে 1 থেকে 6 বার এই আমি সেম কাজটা করব। আমি এখানে আইও দিতে পারতাম, আমি যদি আই দিতাম, তাহলে হয়তো কি আয়ের যে ভ্যালুটা যাচ্ছে প্রত্যেকবার, সেটা আমি দেখতে পেতাম। তো এটাকে রান করি, তো দেখবো যেখানে 1 2 3 4 5 6 আসছে। 1 2 3 4 5 6 কেন আসছে? প্রথমে যখন আই আমার 1, তখন 1 আসছে প্রথমবার, এরপর আমি 1 করে বাড়াচ্ছি, তার মানে আই 1 এর পর 2 হয়েছে, তো 2 আসছে, এবং আমি আবার 1 করে বাড়াচ্ছি, 3 হচ্ছে 3, কতদূর পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত আয়ের মান 6 বা তার থেকে কম না হয়। তো 1 2 3 4 যখন 6 আসছে, 6 সমান আসছে, তখন 6 প্রিন্ট করছে, এরপরে যখন 7 হয়েছে, আর এটা প্রিন্ট করে নাই। আয়ের ভ্যালু কিন্তু পরবর্তী শেষ পর্যন্ত 7 হয়ে থাকে। এটা হলো ফর লুপের কাজ, যে আমি একটা কাজ বারবার করে এইভাবে করতে পারি। তো আমি যদি এখন একটা কাজ করি, যে আমি 5 বার 5টা সংখ্যা ইনপুটে নেব, এবং সেটা জোর হবে কিনা। তো এখন আমি করব কি, 5টা সংখ্যা ইনপুটে নেব, প্রত্যেকবারই বলবো যে এটা জোর না বেজোর, জোর না বেজোর, জোর না বেজোর, এই কাজটা করব। তো এই প্রবলেমটা আমরা এখানে সলভ করি, লুপ উইথ অ্যাড। তো আমি এখন এখানে যদি সেভ এস করি, তো এখানে আমি দেবো যে লুপ অড ইভেন। তো আমার ইনপুটে নিতে হবে 5টা, এবং আমি যেটা করব, যে এটা ইভেন না অড সেটা প্রিন্ট করব। তো 5 বারের জন্য আমাকে কি করতে হবে, 4 ইন্টিজার i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 5, এবং i প্লাস প্লাস দিলাম। তো আমাকে ইনপুটে নিতে হবে একটা সংখ্যা 5 বারই, তাহলে আমার ইনপুটটা হবে এই লুপের ভিতর। তো আমি ইনপুট নেবো একটা নাম্বার, তাহলে আমাকে আগে এটা ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার নাম্বার নেব। তাহলে এখানে আমি ইনপুটে নিচ্ছি সিইন নাম্বার নিলাম, এবং আমি এখানে বলবো, চেক করবো যে নাম্বারটা আমার ইভেন না অড। তো ইফ নাম্বার পার্সেন্ট টু ইকুয়াল 0, কিছুক্ষণ আগে দেখেছি যে কীভাবে ইভেন অড বের করতে হয়। তাহলে এখানে আমি লিখবো যে সি আউট ইভেন ইএনডিএল দিব, কারণ নতুন লাইনে আমি প্রত্যেকটা দেখাতে চাই। ইলস, যদি ইএনডিএল কি কাজ করে সেটা যদি বুঝতে না পারেন, তাহলে ওই ইএনডিএল তুলে দেখিয়েন, তাহলে বুঝতে পারবেন। সি আউট অড রান করলো। তো এবার যদি এটাকে আমি রান করি,
তাহলে ওয়েট করতেছে, তো আমি 2 দিলাম, আমাকে ইভেন বলতেছে, 3 দিলাম, অড বলতেছে, 5 দিলাম, অড বলতেছে, 4 দিলাম, ইভেন বলতেছে, দেন 1 দিলাম, আমাকে অড বলতেছে। 5 বার দেওয়ার পরে সে ক্লোজ করে দিয়েছে। এই হলো ইভেন আর অডের ব্যাপার। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি 5 ডাইরেক্টলি বলে দিচ্ছি যে আমি 5 বার প্রিন্ট করব। আমি এখানে ফিক্স করে দিয়েছি যে আমি 5 বারই নিব, নাম্বার নিব। বাট আমি যদি চাই যে না, আমি আমার ইচ্ছা মতো নিব এবং কতবার নিব সেটাও আমি আগে বলে দিব। তো ধরলাম যে আমি n সংখ্যক বার আমি নিব, তাহলে প্রথমে আমি বলে দেবো যে ঠিক আছে আমি 5 বার নিচ্ছি, তো আমার ইনপুটটা হবে এরকম 5, তার মানে হচ্ছে আমি পরবর্তীতে 5 বার ইনপুট নিব। তো প্রথমবার যদি আমি 2 দেই তাহলে আমাকে বলবে ইভেন, পরেরবার 3 দিলে আমাকে বলবে যে অড, আবার 4 দিলে বলবে ইভেন, 6 দিলে বলবে ইভেন, এবং 7 দিলে বলবে অড। এবং আমি যেহেতু 5 বার হয়ে গেছে, এরপর যখন আমি ইন্টার দেবো তখন আমাকে প্রোগ্রাম থেকে বের করে দেবে। এটা যদি আমি কম দিতাম, 3 দিতাম, তাহলে আমাকে 3টা নেওয়ার পরে বের করে দিত। তার মানে আমি প্রথমবার বলে দেবো যে আমি কয়টা ইনপুটে নেব। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা করতে পারি। তাহলে প্রথমে আমাকে নিতে হবে যে এইখানে আমি কতবার প্রিন্ট করতেছি সেটা, তো এটা আগে ইনপুট নিতে হবে। তো আমি এখানে ইন্টিজার নেব n এবং এটাকে আগে ইনপুটে নিয়ে নেব cn n। এরপরে আমি দেখব যে n সংখ্যক বার এখানে প্রিন্ট করব। ওকে, দেন আমি রান করি। তাহলে প্রথমে ধরে নিলাম যে আমি 3 বার টেস্ট করব। তাহলে প্রথমে 2 দিলাম ইভেন, 3 দিলাম অড, 4 দিলাম ইভেন, শেষ। 3 বার পর এখানে ক্লোজ হয়ে গেছে। ওকে, আমি আবার রান করি। তাহলে এভাবে আমি 2 বার টেস্ট করবো। তো প্রথমে 2 দিব, 2 মানে 2 বার টেস্ট করবো। তাহলে প্রথমবার 4, পরের বার 5, এটাই। তো এভাবে আমরা মোটামুটি করতে পারি। আরেকটা লুপ আছে হোয়াইল লুপ। আপাতত আমরা এই ফর লুপ দিয়েই কাজ চালাই দিতে পারবো। তো ফর লুপের যে ব্যাপারটা থাকতেছে যে এইগুলো অপশনাল, মানে প্রত্যেকটাই অপশনাল। তো প্রত্যেকটাই আপনি কোনোটা নাও দিলেও পারেন। সেটাও এখানে আমাদেরকে একটা জিনিস জানতে লাগে, সেটা হচ্ছে ব্রেক জানতে লাগে। ব্রেক বলতে হচ্ছে যে আমি ইমিডিয়েটলি লুপটাকে ব্রেক করতে চাই সেরকম। তো ধরলাম যে আমি প্রবলেমটা এভাবে লিখবো যে আমি কতবার প্রিন্ট করতে চাই সেটা বলে দেবো না, বাট আমি যদি কখনো 0 দেই তাহলে আমার বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আসলে আমাদেরকে তখন লুপটা ডিসিশনের উপর চিন্তা করে ব্রেক করতে হয়। তখন আমরা এটাকে কি করতে পারি, ব্রেক ইউজ করতে পারি। যেমন আমি তখন এই এনটা লাগতেছে না, কারণ আমি তো জানি না যে কয়বার নিব। তো আমি এটাকে কমেন্ট করে দিলাম। ওকে, আমি এই কন্ডিশনটা জানি না, তো আমি এই কন্ডিশনটা এখানে না দিলেও চলবে তখন, কারণ আমি কন্ডিশনটা জানি না। আমার কতবার পর্যন্ত যাইতে হবে সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট না, তো আমি এটাও দিব না এবং আমি এটাও দিব না। ওকে, আচ্ছা, না দিলাম, সবগুলোই ফাঁকা। দ্যাট মিনস হচ্ছে এটা এখন চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এটাকে যদি আমি এখন রান করি, তাহলে আমি যদি 3 দেই, 4 দেই, 5 দিলাম, 6, 7, 8, 9, 0, 1, 2, 3, এটা চলতেই থাকবে, এটা শেষ হবে না। ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। তো আমি বলেছি যে যদি 0 হয় তাহলে আমার ব্রেক করবে। তাহলে আমি এখানে ইমিডিয়েটলি একটা চেক করব যে ইফ এই নাম্বার ইকুয়াল যদি আমার 0 হয় তাহলে আমার লুপটা এখন ইমিডিয়েটলি থামাইতে হবে। এই ক্ষেত্রে ইমিডিয়েটলি থামার ক্ষেত্রে ইউজ করা হয় ব্রেক। ব্রেক করলাম। এখন কি হবে, আমি যখন রান করব, এখানে আমি যখন 2 দিলাম আমাকে ইভেন দেখাচ্ছে, 3 দিলাম অড দেখাচ্ছে। 2 দিলে কি হচ্ছে, এই 2টা এক্সিকিউট করতেছে, 3 দিলে এই অডটা করতেছে। বাট আমি যখন 0 দিচ্ছি তখন এই প্রথমবার 0তে আসে সে ব্রেক করে ফেলবে এবং আমাকে বের করে দেবে লুপ থেকে। এখন আমি আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে অ্যারে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক। অ্যারে মেনলি যেটা হচ্ছে যে আমার কালেকশন অফ সেম টাইপ ডাটা। যেমন ইন্টিজার আমি একটা ডিক্লেয়ার করার জন্য আমি দেখি ইন্টিজার এক্স। তো আমি যদি ইন্টিজার 100টা ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এ বি সি ডির কমানোগুলো ডিক্লেয়ার করতে হবে। বাট আমি সেটা করবো না, আমি যেটা করবো ইন্টিজার এক্স দিয়ে এখানে 100 লিখে দেবো। তাহলে আমার 100টা ইন্টিজার একবারে ডিক্লেয়ার করা হয়ে যাবে। তখন আমরা ইন্টিজার নিয়ে কাজ করতে পারবো। এটা ডিক্লেয়ার করা মানে হচ্ছে আমি এক্স 0 নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, এক্স 1 নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, এক্স 2 নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করেছি। এরকম করে করে আমার এক্স 99 পর্যন্ত আমার একটা আছে। 100 নাই,
100 থাকবে না, 100 মানে হচ্ছে টোটাল 100টা, যেটা 0 থেকে শুরু করে 99 পর্যন্ত। যেমন আমি যদি 2 ডিক্লেয়ার করতাম তাহলে টোটাল 2টা 0 আর 1, এই 2টা। তো আমি যদি এখানে 2 ডিক্লেয়ার করতাম তাহলে আমার 2টা ইন্টিজার ডিক্লেয়ার হইতো, একটা হচ্ছে x0 একটা হচ্ছে x1। তখন আমি x0 x1 নিয়ে কাজ করতে পারতাম। তো আমি আসলে দেখে নেই কীভাবে কাজ করতে পারি। তো আমি যখন ইন্টিজার x2 দিচ্ছি, তার মানে আমার হচ্ছে 2টা ইন্টিজার আমি দিচ্ছি, তাহলে আমি x0 একটা ইন্টিজার, এর ভিতর আমি একটা ভ্যালু রাখতে পারবো 5, এবং x1 এটা হচ্ছে একটা ইন্টিজার, এর ভিতরে আমি ভ্যালু রাখতে পারবো 6। তো দিলাম 2টা, এবং আমি এটাকে আবার প্রিন্টও করতে পারবো, x0 এবং x1, এবং এটা হচ্ছে মাঝখানে স্পেস দিলাম। এটাকে যদি আমি এখন রান করি তাতে দেখবো যে 5 আর 6 আমার আসছে। 5 হচ্ছে x0 এর ভ্যালু এবং 6 হচ্ছে x1 এর ভ্যালু। তো আমি যদি আরও একটা অ্যাড করতে চাইতাম x2, আমাকে কিন্তু এখানে দিবে না, কারণ হচ্ছে আমার এই যে স্ট্যাক হচ্ছে স্ম্যাশিং ডিটেক্টেড, মানে আননোন। কারণ আমি এমন একটা জায়গায় স্টোর করার চেষ্টা করছি যেটা আসলে নাই, এই জন্য আমাকে একটা বলতেছে। তো আমার এক্সট্রা কিছু জায়গায় অ্যাড করা যাবে না। তো এটা একটা সুবিধা আছে। কি সুবিধা? আমি যখন x5 ডিক্লেয়ার করতেছি ধরলাম, তার মানে আমার 0 থেকে শুরু হবে 4 পর্যন্ত যাবে। তাহলে এখানে হচ্ছে 0 1 2 3 4, তো 5 6 ধরলাম, এখানে আবার 5 দিলাম, এখানে 2 দিলাম, এবং এখানে 9 দিলাম। তো আমার এতগুলো ভ্যালু আছে। এটা যদি আমি প্রত্যেকটা মান প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব? আমি এইভাবেও করতে পারি x0 x1 দিয়ে, বা আমরা কিন্তু লুপ দিয়েও করতে পারি। কারণ লুপ কি করে? লুপ হচ্ছে সেম কাজ বারবার করে করায়। তো আমি এখানে লুপ দেবো 4 ইন্টিজার i ইকুয়াল টু, এখানে আমরা 1 দিয়ে শুরু করতে পারি, বাট আমাদের যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তো এখানে দেবো 0, i লেস দেন ইকুয়াল টু 4 পর্যন্ত i প্লাস প্লাস, এবং এখানে আমি কী করবো? প্রিন্ট করব, i প্রিন্ট করব। i প্রিন্ট করলে আমার এখানে 0 থেকে 4 প্রিন্ট হবে, 0 থেকে 4 প্রিন্ট হয়েছে। কিন্তু আমার তো 0 থেকে 4 প্রিন্ট করতে হবে না, আমার প্রিন্ট করতে হবে যে 5 6 5 2 9 এগুলো। তো আমার ভ্যালুগুলো প্রিন্ট করতে হবে। তো আমি x0 মান প্রিন্ট করতে যাচ্ছিলাম, তো x0 এখানে 0 ছিল, x1 হলে এখানে 1 প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমি xi দেব। যখন আমার i এর ভ্যালু 0 হবে তখন এখানে x0 প্রিন্ট করবে, যখন i এর ভ্যালু 4 হবে তখন x4 প্রিন্ট করবে। এটাকে আমি যদি রান করি তা দেখবো যে 5 6 5 2 9 এটাই আমার এখানে প্রিন্ট করেছে। তাহলে আমি এটা দিয়ে একটা প্রবলেম সলভ করে ফেলি। অ্যারে ইভেন অড। এখন যেটা করব সেটা হলো আমরা কিছু ভ্যালু ইনপুট নেব, ধরলাম 5টা ভ্যালু ইনপুটে নেব, ইভেন্টগুলো প্রথমে প্রিন্ট করব, এরপর অডগুলো তারপর প্রিন্ট করব। এইভাবে আমরা প্রিন্ট করব। তো এটা কীভাবে করবো সেটা একটু দেখে ফেলি। তো আমি যেটা বলেছিলাম যে 5টা আমার ইনপুট হবে, তো ইন্টিজার নাম্বার হবে আমার 5টা, এবং আমি ইনপুটে নেব 5টা। ইনপুট নেওয়ার জন্য এখানে কী করো 4, ওই ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু 4, আর লেস দেন 5 দেওয়াটা একই, তো লেস দেন 5ই দেওয়া হয়, i প্লাস প্লাস। লেস দেন 5 দেওয়া হয় কারণ এখান থেকে বোঝা যায় যে ডাইরেক্টলি যে আমার এখানে 5টা নাম্বার সে নিচ্ছে। তো সি ইন করবো আমি নাম্বার i এর মধ্যে আমি নাম্বারটা নিতে যাচ্ছি। ওকে, আমি যদি এখন আবার এই সেম লুপটা চালাই, এবং আমি যদি প্রিন্ট করি তাহলে আমি যেভাবে ইনপুট নেব সেভাবে আমি পাবো। এটাকে যদি আমি রান করি
আমি এখানে মনে হয় ভুল করেছি, সেটা হলো এখানে আই হবে, এবং আমি যদি এটাকে রান করি, তো আমি এখানে ইনপুট দেবো 4 5 7 3 4। ওকে, আমি যখনই ইন্টার দিয়েছি 5টা দিয়ে সে আমাকে 4 5 7 3 4 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যে কাজটা এখন করব সেটা হলো ইভেন্টগুলোকে আলাদা করব, অডগুলোকে আলাদা করব। তো আমি প্রথমে এখানে সি আউট দিয়ে দেই ইভেন। ইভেন্টগুলোকে আলাদা করব কিভাবে, আমি এখানে চেক করব ইফ নাম আই পার্সেন্ট টু ইকুয়াল 0, তাহলে এটা হচ্ছে ইভেন্ট, তাহলে এখানে আমার প্রিন্ট করবে নামাই, না হলে সে প্রিন্ট করবে না। ওকে, এখন আমি একটা দিলাম। এই এনডিএল কেন দিলাম আপনার প্রোগ্রামটা রান করলে বুঝতে পারবেন। সেম কাজটা আমি আরেকবার করব এখানে, সেটা হচ্ছে যদি 0 না হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার অড আসবে। তো এখানে আমাকে লিখতে হবে, এটাও নিতে হবে, কারণ আমি অডও প্রিন্ট করতে চাচ্ছি, অড। ওকে, যদি এখন রান করি, আমি এখন মিক্সড করে দিব 5টা, 3 দিলাম, 4 দিলাম, 2 দিলাম, 2 6 দিলাম, অ্যান্ড 1 দিলাম। যদি ইন্টার দেই, সো ইভেন হচ্ছে 4 to 6 এবং অড হচ্ছে 3 1 আমাকে আলাদা করে দিয়েছে, যদিও আমরা একসাথে রাখিনি। তো এরে হচ্ছে এভাবে আমি এক জায়গায় স্টোর করে নিয়ে পরবর্তীতে আমরা ওই কাজগুলো করতে পারি। তো আপনারা একটু চিন্তা ভাবনা করলে আরেকটা কাজ করতে পারবেন, যে আমি যেই অর্ডারে দিব তার উল্টা দিক থেকে আমাকে ইভেন অড প্রিন্ট করে দেখাতে হবে। এটা আপনারা করতে পারেন, যে ধরো আমি যদি সিকোয়েন্সে দেই, প্রথমে যদি 2 দেই, তারপর যদি 4 দেই, তারপর 6 দেই ইভেনে, তাহলে আমাকে 6 আগে দেখাবে, মানে শেষ দিক থেকে আগে দেখাবে। এই কাজটা আপনারা এখান থেকে করতে পারেন। এখন এটাকে আমি একটু আগের মতো করে মডিফাই করি, যে আমি একটা নাম্বার প্রথমে ইনপুটে নেব এবং ততগুলো হচ্ছে আমি ইভেন অড দিব, এরপর আমাকে ইভেন অড আলাদা করে দিবে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে ইন্টিজার n নিতে হবে, এবং এখানে আমাকে বলে দিতে হবে, এবং এরপর আমাকে ইনপুটে নিতে হবে n, এবং এরপর এখানে আমাকে n দিতে হবে, এবং এখানেও আমাকে n দিতে হবে, এবং এখানেও আমাকে nই দিতে হবে। সেভ করলাম, এবং এটাকে যদি আমি এখন রান করি, তাহলে এখানে আমাকে প্রথমে দিতে হবে যে আমি কতগুলো টেস্ট করতে আছি। ধরলাম 7 দিলাম, অনেকগুলো দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 1 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 3 দিলাম, 8 দিলাম। ওকে, এখানে আমাকে বলতেছে যে এখানে স্ট্যাক স্ম্যাশিং দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি কিছু ভুল করেছি। কি ভুল করেছি, এইখানে ভুল করেছি। সেটা হলো নাম্বার আমি 7 দিয়েছি, বাট আমি এখানে ইন্টিজার ডিক্লেয়ার করছি 5। এখানে আমাকে মিনিমাম 7 ডিক্লেয়ার করতে হবে। তো আমরা যদি না জানি যে কতগুলো আসলে নিতে হবে বা ইনপুট বা বেস করে, তাহলে যত ম্যাক্সিমাম ভ্যালু বলবে তত নিব। ধরলাম যে আমি এখানে 1000 দিয়ে রাখবো। তো এখন আমি যদি এটাকে রান করি, তো আমি অনেকগুলো ইনপুট নিয়ে কাজ করবো। ধরলাম যে 9টা ইনপুট নিয়ে কাজ করবো। প্রথমে 2 দিলাম, 5 দিলাম, 4 দিলাম, 3 দিলাম, দেন 4 9 8 9 and 3 2, অনেকগুলো নিয়েছি। তো ইভেন বলতেছে 2 4 4 8 2 আমার ইভেন, এবং অড বলছে 5 3 9 3, এগুলো আমাকে অড বলে দিচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি কেন করতেছে এটা আসলে ইম্পর্টেন্ট, আমরা যখন প্রবলেমটা সলভ করব তখন দেখব। এখন আমরা আরেকটা জিনিস কভার করব, সেটা হলো ফাংশন। তো ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে একটা মডিউল টাইপের। যেমন এখানে মেইন হচ্ছে একটা ফাংশন, তো মেইনের ভিতরে যাবতীয় আমরা কাজ করতেছি। তো যেমন আমরা অনেকক্ষণ ধরে একটা প্রবলেম করতেছিলাম, যে ইভেন আর অড বের করার চেষ্টা করতেছিলাম। খুব ভালো হতো যে ওই চেক করার জিনিসটা এটা ইভেন কিনা সেটাকে যদি আমি অন্য কোনো জায়গায় নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা ফাংশনে সেপারেট করি।
আচ্ছা, ফাংশনের ব্যাপারটা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করতে হয় আগে এবং এরপরে ওটাকে ইউজ করতে হয়। তো এই আমরা যখন প্রিন্টএফ ফাংশনটা ইউজ করেছিলাম, প্রিন্টএফ একটা ফাংশন দেখিয়েছিলাম, সেটা যখন ইউজ করেছিলাম ওইটা আগে এক জায়গায় ডিক্লেয়ার করা আছে। কোথায়? ওইটা হচ্ছে stdio.h, এই হেডার ফাইলের ভিতর অ্যাড করা আছে, যেটা আবার এখানে অ্যাড করা আছে। তো ফাংশনে প্রথমে রিটার্ন টাইপ দিতে হয়। আমি এই জিনিসটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে একটা ফাংশন, তো এটার মতো করে একটা লিখতে হয়। তো আমি এখানে একটা ফাংশন লিখবো, তো ফাংশনের প্রথমে লিখতে হয় রিটার্ন টাইপ দিতে হয়। যদি আমি কোনো কিছু রিটার্ন করবো না, আমি ভয়েড দিতে পারি। ধরলাম যে এখন আমি কোনো কিছু রিটার্ন করবো না। এরপর ফাংশন নেম আমি দিচ্ছি ইভেন আন্ডারস্কোর অড, একটা ফাংশন। এরপরে এখানে প্যারামিটার দিতে হয়। প্যারামিটার কি জিনিস সেটা আমরা একটু পরে দেখি। এটা কিছু কাজ করবে। সো ধরলাম আমি এখানে দিচ্ছি যে এটা ইভেন্ট প্রিন্ট করবে। তো আমরা এখন একটা কাজ করবো, সেটা হলো যে 5টা সংখ্যা ইনপুটে নেব এবং সেটা ইভেন আর অড কিনা সেটা বের করব। তো কীভাবে বের করবো? একটা লুপ নিতে হবে, ফর ইন্টিজার i equal to 1, i less than equal 5, i plus plus। এরপর আমি এখানে ইনপুটে নেব নাম্বার আমি আগে ডিক্লেয়ার করে নিই, সো এখানে আমি নাম্বার ডিক্লেয়ার করব। এবং আমি যেটা করব সেটা হলো ইভেন অডটাকে এখানে দিয়ে দেবো, ইভেন আন্ডারস্কোর অড এখানে কল করব। ওকে, ইভেন কল করলাম। নাম্বার আপাতত ইনপুট নিয়ে রাখি। এটাকে যদি আমি এখন রান করি, নো ম্যাচ অপারেটর, ওকে সিইন এর আমি অপারেটর ভুল লিখছি। ওকে, রান করি যদি, তাহলে এখানে প্রথমে দিলাম 4, ইভেন দেখাচ্ছে। 5 দিলাম, এটা ইভেন দেখাচ্ছে। 6 দিলাম, ইভেন 7 ইভেন, সব ইভেনই দেখাচ্ছে। ইভেন দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আমি এইখানে বলে দিয়েছি যে এটা ইভেন দেখাবে। এখন যে ব্যাপারটা সেটা হলো এই ভয়েড ইভেন অরের সাথে এর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই বলতে এটা কীরকম? এটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় যে ইউজ করতাম পুতুল টাইপের বা ফোন টাইপের, যে কিছু টিপ দিলেই সেম গান গাইতো, এটা হচ্ছে এখন সেম টাইপের। একে আমি কিছু বললেই বা একে আমি কল করলেই আমাকে ইভেন বলবে। বাট এমন যদি হয় যে আমি চাই যে আমি ওকে কিছু একটা দিব, সেটার উপর কাজ করে সে আমাকে বলবে, মানে এখনকার স্মার্টফোনগুলোর মধ্যে, তাহলে আমাকে ইনপুটের ব্যবস্থা করতে হবে। যেমন আগের ওই ফোনগুলোর মধ্যে কোনো ইনপুট সিস্টেম বা মাইক্রোফোন ছিল না, এটার মধ্যেও তেমন নাই। তো আমি এখানে কি করব, মাইক্রোফোন অ্যাড করবো, মানে একটা ইনপুটের ব্যবস্থা করব। তো এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি ভিতর থেকে ইনপুট নেয় এই প্যারামিটার হিসেবে, মানে এটার সাথে এটার আপাতত কোনো লিঙ্ক নেই, যে এটা ডিফারেন্টভাবে এর মতো করে চলতেছে, এ জাস্ট ওকে কল করতেছে। বাট এমন যদি হয় যে না, একে কিছু দিবে এবং ওইটাকে প্রসেস করবে, তাহলে আমাকে সেটা প্যারামিটারে দিয়ে দিতে হবে। এইখানে ধরলাম যে আমাকে একটা ইন্টিজার নাম্বার দেবে, এন নাম্বার, এখানে নাম্বার দিতে পারি, এটার সাথে আবার এটা কোনো সম্পর্ক নাই, এখানে আমি যে কোনো কিছু দিতে পারি। ইন্টিজার নাম্বার দিলাম এবং এই নাম্বারের উপর বেস করে সে বলবে ইভেন আর অড। তাহলে আমার এইখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ এই নাম্বারটা যদি আমার 0 হয় তাহলে হচ্ছে আমার ইভেন, আর যদি না হয় তাহলে হচ্ছে আমার এখানে হবে অড। ওকে, তো এই যদি %2 = 0 হয় তাহলে ইভেন, তাহলে অড। এইখানে আমাকে যেটা করতে হবে, ইভেন অডের ক্ষেত্রে আমাকে এই নামটা পাস করে দিতে হবে। ওকে, এখানে নাম হবে এনি হয়ে আছে, রান করি। ওকে, তাহলে আমি প্রথমে 3 দিলাম অড, 4 দিলাম ইভেন। ওকে, কাজ করতেছে। 7, ওকে জোস। আমি আরেকটা নিই ফাইল, সেভ ফাইল এস। তো আমি এক্সট্রাডোর সিভিপি নেই। এক্সট্রাডোর সিভিপিতে আমি কিছু জিনিস দেখি। আমি যদি একটু স্ট্রিং সম্পর্কে দেখি, স্ট্রিং নিয়ে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। স্ট্রিং S1 S2 আমি যদি নেই, তো S1 আমি ইকুয়াল টু দিতে পারি যে হ্যালো,
এবং s2 ইকুয়াল টু দিতে পারি যে ওয়ার্ল্ড। তো আমি আসলে s1 প্লাস s2 করতে পারি। s1 প্লাস s2 করলে যেটা হয় সেটা হলো দুটার পাশাপাশি অ্যাড হয়ে যায়, এটা তো যোগ করা কিছু না, স্ট্রিংয়ে দুটা পাশাপাশি অ্যাড হয়ে যায়। তো আমি যদি এটাকে সি আউট করি s1 প্লাস s2, তাহলে আমাকে হ্যালো ওয়ার্ল্ড একদম পাশাপাশি দেখাবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড আমাকে দেখাচ্ছে। স্ট্রিংয়ের কিছু ব্যাপার আছে যে আমরা স্ট্রিংয়ের বেশ কিছু কাজ করতে পারি। তো মোটামুটি এই প্লাসটা জানলেই হয়। আর স্ট্রিংয়ের ক্ষেত্রে যদি হয় যে আমরা কোনো কিছু সার্চ করতে চাচ্ছি, তখন স্ট্রিংটা আসলে ক্যারেক্টার এরে হিসেবে কাজ করে। যেমন এই স্ট্রিংটা হ্যালো HELLO এর আমি যদি এইটা বের করতে চাই এল, এটা হচ্ছে স্ট্রিংয়ের, এটা হচ্ছে 0 1 2তম পজিশনে আছে। তো আমি যদি S1 2 দেই তাহলে আমি ওই এলটাকে বের করতে পারবো। এই যে এল আসছে। ওকে, আমরা আমাদের মোটামুটি সব কাজগুলো করে ফেলেছি। আমরা আজকে আর কিছু দেখবো না, এইটা আপনাদের আসলে কাজে লাগবে। আমি এজ এ রেফারেন্স হিসেবে এটা ইউজ করব, কারণ আমি এরপর থেকে আরও বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করব যেগুলো বেসড অন প্রোগ্রামিং কন্টেস্ট, বেসড অন কম্পিটিটিভ প্রোগ্রামিং, বেসড অন প্রবলেম সলভিং। তো তখন আপনাদের আসলে এটাতে খুবই কাজে লাগবে। সো এখন আমরা কোডফোর্সেসের প্রবলেমটা সলভ করব। এটা অ্যাকচুয়ালি টেকনোকাপের একটা কন্টেস্টের প্রবলেম। এটা হচ্ছে কোডফোর্সেসের 1030 কন্টেস্টের এ নাম্বার প্রবলেম ছিল। এখন আমি আপনাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বোঝানো হয়েছে। তো এখানে একটা অনেক বড় ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে। তো এখানে যেটা বলা হয়েছে, একটা যখন কন্টেস্টের প্রবলেম সেট করা হয় তখন অনেকে মিলে প্রবলেম সেট করে। কোডফোর্সেসে যে কোঅর্ডিনেটরগুলো আছে তারা চাচ্ছে যে প্রথম প্রবলেমটাকে খুব ইজি করতে। এখন কোডফোর্সেসে যারা কোঅর্ডিনেটরস, ওরা হচ্ছে যে এন সংখ্যক পিপলের একটা বোর্ড টাইপের কিছু একটা গঠন করা হয়েছে, যারা অ্যাকচুয়ালি ওপিনিয়ন দিবে যে এই প্রথম প্রবলেমটা ইজি না হার্ড। তো যারা আছে তাদের মধ্যে কেউ যদি বলে যে প্রবলেমটা হার্ড, দ্যাট মিনস হচ্ছে এটা ইজির মধ্যে তারা রাখবে না। তো এখানেই এটা বলা আছে যে ইফ এট লিস্ট ওয়ান অফ দিস এন পিপল হ্যাজ আনসার্ড দ্যাট দ্য প্রবলেম ইজ হার্ড, দ্য কোঅর্ডিনেটর ডিসাইড টু চেঞ্জ দ্য প্রবলেম। কারণ এ নাম্বার প্রবলেমটা তারা সহজ রাখতে চেয়েছে, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এরপরে এখানে ইনপুটে বলা আছে যে প্রথম নাম্বার একটা ইন্টিজার নেওয়া হবে, যেমন এখানে একটা ইন্টিজার নেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি বলবে যে কতগুলো মানুষ অপিনিয়ন দিবে, এবং সেকেন্ডে সেই এন সংখ্যক ইন্টিজার আবার নেওয়া হবে যাদের ভ্যালু 0 বা 1 হবে। এন সংখ্যক কেন? কারণ 3 জন মানুষের 3টা অপিনিয়ন হবে। তো প্রথমে যদি 3 দেওয়া হয় তাহলে পরে 3টা ইন্টিজার, প্রথমে যদি 1 দেওয়া হয় তারপরেরটা হচ্ছে একটা ইন্টিজার, এবং প্রত্যেকের অপিনিয়ন হবে 0 আর 1। এখানে 0 মিনস হচ্ছে ইজি এবং 1 মিনস হচ্ছে হার্ড। তো এইভাবে বলা হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকেই হয় 0 বলবে, নাহলে 1 বলবে। যদি এমন হয় কেউ 1 বলে, মানে কেউ হার্ড বলে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার হার্ড। তো এখানে আউটপুট বলা হয়েছে যে ইজি বলতে হবে যদি সবাই বলে যে এটা ইজি, আর হার্ড বলতে হবে যদি একজন পার্সন বলে এটা হার্ড। দ্যাটস দ্য মেইন প্রবলেম ডেসক্রিপশন। তো আমরা একটু ইনপুট এবং আউটপুটটা দেখে আসি। এখানে 3 বলা হয়েছে, 3 0 0 1 বলা আছে। তো এখানে 3 জনের মধ্যে একজন অ্যাটলিস্ট বলেছে যে এটা হার্ড, দ্যাট মিনস হচ্ছে এটা হার্ড প্রবলেম। আবার এখানে একজনই আছে, ও বলছে যে 0 মানে ইজি বলছে, তার হচ্ছে কেউ হার্ড বলে নাই, সো এটা ইজি প্রবলেম। সো এটাকে আমি একটা আলাদা ফাইলে সেভ করি, সেভ ফাইল এস। এখানে আমি দিচ্ছি cf আন্ডারস্কোর 1030 and underscore a number problem এই .cpp সেভ করলাম। আমার এগুলো কিছু লাগবে না। আমার যেটা লাগবে, প্রথমে হচ্ছে একটা ইন্টিজার ইনপুট নিতে হবে। তো ইন্টিজার n নিতে হবে, এরপর হচ্ছে নাম্বার নিতে হবে n সংখ্যক। তো আমি জানি না কতগুলো নিতে হবে, তাহলে ইন্টিজার নাম্বার নিতে হবে। ম্যাক্সিমাম n এর ভ্যালু যেহেতু 100, তাহলে আমি এখানে নিলাম 105টা নিলাম। ওকে, প্রথমে আমাকে nটা ইনপুট নিতে হবে। তো আমি এখানে cn নিব n। এরপর আমাকে কি করতে হবে, n সংখ্যক নাম্বার ইনপুট নিতে হবে। তাহলে এখানে আমি 4 লিখব, 4 i equal to 0, i less than n, i plus plus, এবং আমাকে cin করতে হবে নাম্বার i।
এখন যতগুলো আমার নাম্বার নিচ্ছি সবগুলোর মধ্যে 1 আছে কিনা সেটা দেখতে হবে। তার আগে যে কাজটা করি যে যতগুলো আমি নাম্বার নিয়েছি সেগুলো আবার প্রিন্ট করে দেখার চেষ্টা করি। তো প্রিন্ট করার জন্য আমাকে এটা কপি করলেই হবে। আমি জাস্ট সি ইনের জায়গায় আমি এখানে সি আউট লিখবো এবং এখানে দিয়ে দেবো। তো এটাকে যদি আমি এখন রান করি, এখানে একটা এরর দেখাচ্ছে। ওকে, আই দিচ্ছি, এটা হবে ইন্টিজার আই। ইন্টিজার আই ডিক্লেয়ার করা হয়নি। ইন্টিজার আই আমি আগেও ডিক্লেয়ার করতে পারতাম। এটাকে যদি রান করি, তো প্রথমে আমি এন নিচ্ছি, সো 3 নিলাম, দেন হচ্ছে 0 0 1 নিলাম, তো 0 0 1ই আসছে। তো ঠিক আছে। সো এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো চেক করতে হবে যে কোনো একটার ভ্যালু 1 আছে কিনা। যদি 1 থাকে তাহলে সেটা হচ্ছে হার্ড, আর বাকি সবগুলো হচ্ছে ইজি। তো আমি যেটা করব যে এখানে একটা ইজি ডিক্লেয়ার করব। ইজির ভ্যালু আমি হচ্ছে 1 ডিক্লেয়ার করলাম। 1 মানে হচ্ছে যে ওকে আমার ইজি হচ্ছে ইজি আছে। তো আমি যদি কখনো নামের ভ্যালুটা 1 পাই তাহলে ইজির ভ্যালু আমি 0 করে দেবো, পরে চেক করবো যে ইজির ভ্যালু কত। তাহলে ইফ নাম আই ইকুয়াল 1, যদি কখনো 1 হয় তাহলে আমি কি করব, ইজির ভ্যালুটা 0 করে দেব। এরপরে আমি ইজির ভ্যালু হয় 1 পাবো নাহলে 0 পাবো। 1 কখন পাবো, যখন কোনো ভ্যালুই 1 হবে না, সো ইজিটা 0 হইতে পারবে না তখন। তার মানে আমার অ্যাকচুয়ালি এটা ইজি প্রবলেম। তাহলে আমি যদি এখানে চেক করি ইফ ইজি ইকুয়াল 0, ইজির ভ্যালু যদি 0 হয় তাহলে আমার প্রিন্ট করবে ইজি। আর যদি না হয় তাহলে আমার প্রিন্ট করবে হার্ড। ওকে, এটা যদি আমি এখন রান করি, প্রথমে 3 দিলাম, এরপর 0 0 1 ইজি প্রবলেম। ওকে, এটা ভুল হয়েছে, এটা হার্ড হবে। যদি 0 হয় তাহলে এটা হার্ড। ওকে, এখানে ভুল করেছি এবং এটা হবে ইজি, কারণ আমি যখন 0 করতেছি যখন হার্ড হচ্ছে তখন। রান করি, 3 দিলাম, 0 0 1 হার্ড। আমি যদি রান করি, 1 দিলাম, 0 ইজি। ওকে, মোটামুটি আমার হয়েছে। এইগুলো নিয়ে আসলে আমরা যেগুলো কাজ করা ছিল সেগুলো আসলে হয়ে গেছে। এখানে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলোর আউটপুট ঠিক আসলেই হবে না, সলিউশনও ঠিক হতে হবে, কারণ এরা এরকম অনেকগুলো ইনপুট নিয়ে আবার টেস্ট করে দেখবে। তো আমি এখন এটাকে সাবমিট করব। এখানে আমরা দেব C++, তো ওকে 17টা দিতে পারি, জি C++, এবং চুজ ফাইল, আমি ফাইলটা চুজ করে এখানে দেব। আমার ফাইলটা ছিল CF, এটা। ওকে, এখন আমি এটাকে সাবমিট দেব। ওকে, এবং অ্যাকসেপ্টেড। এই যে এখানে আমাকে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড। তো আমরা যদি এখানে ভুল করতাম তাহলে আমাকে সে রং আনসার বা অন্য কিছু দিত। তো আপনারা একটু ভুল করে দেখিয়েন এবং এটা নিয়ে একটু চেষ্টা করে নিজের মতো করে সব কিছু করতে। এই পুরো টিউটোরিয়ালে আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করানো, সি শেখানো না, কোড ফোর্সে কোনো কিছু শেখানো না, জাস্ট আপনাকে এই জিনিসটা শেখানো যে আপনি একটা প্রবলেম সাবমিট করতে পারবেন। বাট অ্যাটলিস্ট এটা দেখে দেখে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে একটা প্রবলেম হয়তো সলভ করবেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।